আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমি আলাপ করব টাইপস অফ চার্ট নিয়ে। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য চার্টের কোনো বিকল্প নেই। আমরা বিভিন্ন ধরনের চার্ট ড্র করে থাকি। তো এই বিভিন্ন ধরনের চার্টকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি। তো চলুন আমরা বিভিন্ন ধরনের চার্ট সম্পর্কে আজকে ধারণা নেই। আমাদের যে ডেটা অ্যানালাইসিস করা হয় সেই ডেটা অ্যানালাইসিসকে আমরা মূলত এভাবে যদি ভাগ করি যে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, বাইভেরিয়েট অ্যানালাইসিস এবং মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। অর্থাৎ আমরা মূলত ডেটা বলতে একটা টেবিলকে যদি বুঝি তাহলে টেবিলের প্রত্যেকটা কলামকে কিন্তু স্ট্যাটিস্টিক্সের ভাষায় ভেরিয়েবল বলে। তাহলে ইউনিভেরিয়েট হচ্ছে যদি একটা ভেরিয়েবল নিয়ে বা একটা কলাম নিয়ে কোনো অ্যানালাইসিস করা হয় সেগুলিকে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস বলে। আবার বাইভেরিয়েট হচ্ছে যখন দুটো ভেরিয়েবলকে নিয়ে অ্যানালাইসিস করা হয় তখন আমরা সেটাকে বাইভেরিয়েট বলি। আর একাধিক দুইয়ের অধিক ভেরিয়েবলকে নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করি তখন মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস বলি। তো ইউনিভেরিয়েট অ্যানালাইসিস করার পরে আমরা যে সমস্ত চার্টে বা গ্রাফে সেগুলি প্রদর্শন করি সেগুলিকে ইউনিভেরিয়েট চার্ট বলে। চলুন দেখি আমরা ইউনিভেরিয়েট চার্ট কি কি আছে। তো ইউনিভেরিয়েট অ্যানালাইসিসের জন্য আবার দুই রকমের আছে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। একটি হচ্ছে নিউমেরিক ভেরিয়েবলের জন্য, আবার ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের জন্য। নিউমেরিক্যাল ভেরিয়েবল বা নিউমেরিক ভেরিয়েবলের জন্য আমরা সাধারণত হিস্টোগ্রাম আঁকি, ভায়োলিন প্লট আঁকি, বক্স প্লট আঁকি। আর ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের জন্য আমরা সাধারণত কাউন্ট প্লট আঁকি, বার গ্রাফ আঁকি এবং পাই চার্ট আঁকি। তো আমরা একে একে সবই দেখব। আমরা প্রথমে ইউনিভেরিয়েট অ্যানালাইসিসের নিউমেরিক ভেরিয়েবলের জন্য কি ধরনের চার্ট আঁকি সেটা দেখব। এট এ গ্লান্স আমরা দেখতে পাচ্ছি নিউমেরিক ভেরিয়েবলের জন্য আমরা হিস্টোগ্রাম আঁকি, আমরা ডেনসিটি প্লট আঁকি, আমরা বক্স প্লট আঁকি, বক্স অ্যান্ড হুইস্কার প্লট বলে এটাকে, এবং আমরা ভায়োলিন প্লট এগুলি এঁকে থাকি। তো এগুলি আমরা একটা একটা করে যদি দেখি, হিস্টোগ্রাম কাকে বলে? A histogram is a graph that shows the frequency of numerical data using rectangles. অর্থাৎ এটা হিস্টোগ্রাম শো করে ফ্রিকোয়েন্সি নিউমেরিক্যাল ডেটার। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন একটা গ্রাফের মধ্যে আহ, কত একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলি নাম্বার আছে। মানে আহ, ধরেন বিভিন্ন ধরনের নাম্বার সেখানে আছে। এখন আমরা সেই নাম্বারগুলিকে যদি গুনি একটা রেঞ্জের অ্যাসপেক্টে, যেমন ধরেন সেখানে 10 থেকে 15-র মধ্যে কতগুলি নাম্বার আছে, 10 থেকে 15-র মধ্যে 20টা নাম্বার আছে, 15 থেকে 20-এর মধ্যে কয়টা নাম্বার আছে, 20 থেকে 25-এর মধ্যে কয়টা নাম্বার আছে, এভাবে আমরা কিন্তু একটা রেঞ্জ তৈরি করলাম এবং সেই রেঞ্জকে আমরা দিলাম এক্স অক্ষে এবং যে ফ্রিকোয়েন্সি গুলি আছে সেগুলিকে দিলাম আমরা ওয়াই অক্ষে। তাহলে সেটাকে আমরা হিস্টোগ্রাম বলছি। এই হিস্টোগ্রাম কিন্তু দুটো ভেরিয়েবল নিয়ে আঁকা হচ্ছে না, একটা ভেরিয়েবলেরই যে আইটেম গুলো আছে, যে নাম্বার গুলো আছে, সেগুলো কতগুলি আছে, কোন রেঞ্জে কতগুলি আছে সেটা প্রদর্শন করা হচ্ছে। হিস্টোগ্রামে কখনো দুটো বারের মধ্যে বা কলামের মধ্যে স্পেস থাকে না এবং এখানকার যে রেঞ্জ হয় সেই রেঞ্জটা কখনো ব্রেক হয় না। অর্থাৎ 10 থেকে 15, 15 থেকে 20 এমন হবে না, 10 থেকে 15 আবার 16 থেকে 20 বা 17 থেকে 20 এরকম হবে না। সব সময় এই অবিচ্ছিন্ন থাকবে, বিচ্ছিন্ন হবে না রেঞ্জগুলি। তাহলে আর হিস্টোগ্রামের এই যে এক্স অক্ষে সবসময় এরকম রেঞ্জই থাকবে, নিউমেরিক্যাল রেঞ্জই থাকবে, এখানে অন্য কিছু থাকবে না। তাহলে হিস্টোগ্রাম আঁকছি আমরা কোনো একটি ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন দেখার জন্য এবং সেটা হচ্ছে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। ডেনসিটি প্লট আসলে হিস্টোগ্রামেরই একটি রূপ বলতে পারি। হিস্টোগ্রামে যেমন বার দেখা যায়, এই বারগুলিকে বিনিং করা বলে। আসলে এই বিনিং করার প্রয়োজন হয় না, জাস্ট যদি মাথাটাকে যদি আমরা এরকম লাইন টেনে দিই হিস্টোগ্রামের মাথা দিয়ে বিনিং ছাড়া, তাহলে সেটাকে আমরা ডেনসিটি প্লট বলি। ডেনসিটি প্লট কখন আমরা ইউজ করি? ধরেন হিস্টোগ্রামে তো আমরা
ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছি, কিন্তু কম্পেয়ার যদি করি, দুটো ডিস্ট্রিবিউশনকে যদি কম্পেয়ার করি, তাহলে দুটো হিস্টোগ্রাম না এঁকে বরং আমরা ধরেন এখানে মেল ফিমেলের ডেনসিটি কম্পেয়ার করছি, সেক্ষেত্রে আমরা দুটো হিস্টোগ্রাম না এঁকে দুটো ডেনসিটি প্লট এঁকে কম্পেয়ার করতে পারছি। এরপরে আমরা দেখছি বক্স প্লট। বক্স প্লট কিভাবে আঁকতে হয়? বক্স প্লট হচ্ছে কোনো একটা সিরিজের, এখানেও একটা সিরিজ নিয়েই কিন্তু একটা বক্স প্লট হবে, একটা ভেরিয়েবল নিয়েই একটা বক্স প্লট হবে। যদি আমাদের কোনো টেবিলের মধ্যে 4টা ভেরিয়েবল থাকে এবং 4টা ভেরিয়েবলের বক্স প্লট আঁকতে হয়, তাহলে 4টা বক্স প্লট হবে। তার মানে এটাও কিন্তু ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, একটা ভেরিয়েবলের জন্য বা কলামের জন্য একটাই বক্স প্লট। বক্স প্লট কিভাবে আঁকতে হয়? এটা হচ্ছে যে যেকোনো সিরিজকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে আমরা যদি মিনিমাম এবং ম্যাক্সিমাম দুই পাশে আঁকি এবং সেটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, কোয়ার্টারে ভাগ করি, ধরেন প্রথমটা হলো Q1, তারপরে Q2 এবং Q3, তাহলে এই Q1 থেকে Q3 পর্যন্ত একটা বক্স যদি এঁকে দিই এবং বাকি বাম পাশের যে দাগটা থাকে সেটাকে হুইস্কার বলে, ডান পাশের দাগটাকে হুইস্কার বলে, মাঝখানে Q1 থেকে Q3 পর্যন্ত এটাকে অবশ্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলে, এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ধরে যে বক্সটা এঁকে দিই, তাহলে এটাকে বলছি আমরা বক্স প্লট। বক্স প্লটের মধ্যে কি দেখা যায়? বক্স প্লটের মাধ্যমেও কিন্তু ডিস্ট্রিবিউশন দেখা যায়। একটি ভেরিয়েবলের কোন সাইডে ডেটা বেশি আছে, কোন সাইডে ডেটার ঘনত্ব কম। ধরেন Q1 থেকে কিউ Q1 থেকে মিনিমাম পর্যন্ত হয়তো ঘনত্ব কম থাকতে পারে, আবার Q3 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত ঘনত্ব বেশি থাকতে পারে। এই ঘনত্বগুলি এই বক্স প্লটের মাধ্যমে জানা যায়। এরপরে আমাদের আছে ভায়োলিন প্লট। ভায়োলিন প্লট আসলে বক্স প্লটেরই আরেকটা রূপ বলতে পারি। বক্স প্লটে যেখানে ঘনত্ব বেশি সেখানে বক্স প্লটে আসলে ওইভাবে হুইস্কারটা হয়তো বড় হয়, কিন্তু এই ভায়োলিন প্লটে কি হয়, যেখানে ঘনত্ব বেশি সেখানে এই এরকম ভাবে আহ, ব্যাপ্তিটা বেশি হয়ে যায়। দেখেন এখানে বোঝা যাচ্ছে যে এই যে মিডিয়ান যেখানে আছে, এই মিডিয়ানের কাছাকাছি ঘনত্ব কিন্তু সব থেকে বেশি, সেই জন্য ব্যাপ্তিটা বেশি। আমরা এগুলি যখন চার্ট আঁকবো আমাদের আহ, বিভিন্ন বিভিন্ন ডেটার উপরে, তখন এগুলি আরো ভালো করে বোঝা যাবে। এরপরে আসেন ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের উপরে যে চার্টগুলি আঁকতে হয় সেগুলি আমরা বুঝি। যেমন এখানে একটা চার্ট আঁকা আছে যে বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন প্রোডাক্ট, ধরেন এখানে 6টা প্রোডাক্ট আছে, 6টা প্রোডাক্টের প্রফিট দেখতেছি। এটাও কিন্তু ইউনিভেরিয়েট। কেন? কারণ এই প্রোডাক্টের প্রফিট দেখতেছি, প্রফিট একটা জিনিসই দেখতেছি, সেটা হলো প্রফিট। তাহলে এক্স অক্ষে আমরা প্রোডাক্টের নামগুলো দিলাম, ওয়াই অক্ষে আমরা প্রফিট দিলাম। তারপরে আমাদের আছে পাই চার্ট। পাই চার্টের মধ্যেও কিন্তু একটা ভেরিয়েবল, যেমন ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইংলিশ এবং হিন্দি, এগুলি বিভিন্ন সাবজেক্ট, সেই সাবজেক্টে কত পার্সেন্ট মার্ক পাওয়া গেছে পাই চার্টে আসলে পার্সেন্টেজে দেখতে হয়। আমরা একটু পরে আরো ডিটেলস আলাপ করব। এরপরে আছে কাউন্ট প্লট এবং আছে ডোনাট চার্ট। ডোনাট চার্ট, পাই চার্ট আসলে একই জিনিস, শুধু এই মাঝখানে ডোনাটের মতো ফাঁকা থাকে, পাই চার্টে ফাঁকা থাকে না, কিন্তু এমনি প্রেজেন্ট করে কিন্তু একই জিনিস। এখানেও পার্সেন্টেজে ডেটাগুলি প্রেজেন্ট করে, এখানেও কিন্তু পার্সেন্টেজে ডেটাগুলি প্রেজেন্ট করে। আমরা একটা একটা করে যদি দেখি, তাহলে কলাম চার্ট আর বার চার্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে যদি বারগুলি হরিজন্টালি থাকে তাহলে আমরা সেটাকে বার চার্ট বলি, আর বারগুলি যদি ভার্টিক্যালি থাকে তাহলে আমরা সেটাকে কলাম চার্ট বলি। পাই চার্ট, পাই চার্টের মধ্যে যেটা হয় যে যে বিষয়টা আমরা দেখতে চাই, যেমন এখানে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে, তো এটা আসলে হুবহু মার্কটা না দেখিয়ে এখানে পার্সেন্টেজে শো করে। 100% স্ট্যাকড বার চার্ট, এটা হচ্ছে যে পাই চার্টে যেখানে ভ্যালুগুলি শো করে সেখানে মূলত পার্সেন্টেজে শো তো করে বটেই, তবে সেটা একটা পায়ের মধ্যে শো করে। আমরা যদি সেই পায়ের মধ্যে শো না করে সেটাকে আমরা যদি একটা বারের মধ্যে শো করি, অর্থাৎ
পুরো বারটাকে আমরা যদি 100% ধরি, তাহলে আমরা এই হলুদ অংশটাকে আমরা হয়তো একটা পার্সেন্টেজ দিলাম, 50% বললাম। তারপরে 50 থেকে এখানে প্রায় 78% পর্যন্ত আরেকটা আইটেম, এবং আরেকটা আইটেম হলো 78 থেকে 100। অর্থাৎ আমরা তিনটা আইটেমকে একটা বারের মধ্যে দেখছি, পুরো বারটা 100%, প্রতিটা আইটেম কত পার্সেন্ট করে সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে পাই চার্টের আমরা বলতে পারি যে বার ভার্সন হচ্ছে এই 100% স্ট্যাক বার চার্ট। এই চার্টগুলি কোনটা কি সেটা কিন্তু আমাদের খুব ভালো মতো জানতে হবে, না হলে আমরা যখন প্রয়োজন হবে তখন কিন্তু এই চার্টগুলি আঁকতে পারবো না। ডোনাট চার্ট, ডোনাট চার্ট আর পাই চার্ট তো আসলে একই জিনিস, শুধু চেহারাটা চেঞ্জ, কিন্তু আসলে ভ্যালু কিন্তু একই জিনিস দেখে। এখানে দেখেন আমাদের 7টা দিনে কোন দিন কত পার্সেন্ট করে কোনো একটা বিষয় হয়তো কত পার্সেন্ট খরচ হয়েছে সেটা হইতে পারে। তাহলে টোটাল আমার যা খরচ হয়েছে, ধরেন টোটাল আমার 20,000 টাকা খরচ হয়েছে, তাহলে সেই 20,000 টাকা কোন দিন কত পার্সেন্ট খরচ হয়েছে সেটা এখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। যে সানডেতে হয়েছে 15.12%, তারপরে মানডেতে হয়েছে 13.95%, এরকম প্রতিদিন ভাগ করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে ডোনাট চার্ট। এটাও কিন্তু ইউনিভেরিয়েট। একটা এই যে মন্ডে, সানডে, টুইসডে, এইগুলি এই দিনগুলিতে কত পার্সেন্ট করে খরচ হয়েছে একটা জিনিসই দেখছি, খরচ দেখছি কিসের এগেনস্টে, এই বারের এগেনস্টে। কাউন্ট প্লট, এটাও ইউনিভেরিয়েট। দেখেন যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস কত জন পেয়েছে, সেইটা গুনতেছি, কাউন্ট করতেছি। এটাও ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে এখানে, ফার্স্ট ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, সেকেন্ড ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, গুনে দেখতেছি। কিন্তু এটা আসলে এক একটা এক একটা ক্যাটাগরির ফ্রিকোয়েন্সি, এমন না যে যেমন আমরা হিস্টোগ্রামে দেখেছিলাম যে 5 থেকে 10-এর মধ্যে কতটা আছে, সেরকম বিষয়টা না। এটা হচ্ছে যে তিনটা ক্যাটাগরির ফ্রিকোয়েন্সি কত, এটাকে আমরা কাউন্ট প্লট বলছি। এবার আমরা যে গ্রাফগুলি দেখব সেটা হচ্ছে বাইভেরিয়েট অ্যানালাইসিস। বাইভেরিয়েট অ্যানালাইসিস করার জন্য আমাদের কিছু গ্রাফ শিখতে হবে। যেমন বাইভেরিয়েটের মধ্যে আবার নিউমেরিক এবং ক্যাটেগরিক্যাল আছে। নিউমেরিকের মধ্যে স্ক্যাটার প্লট এবং জয়েন্ট প্লট আছে। স্ক্যাটার প্লট, জয়েন্ট প্লট কি সেটা দেখব। আর ক্যাটেগরিক্যালের মধ্যে বার প্লট, বক্স প্লট। বার প্লট, বক্স প্লট আসলে ইউনিভেরিয়েটেও হয়, আবার বাইভেরিয়েটেও হয়, আবার মাল্টিভেরিয়েটেও হয়। আমরা কিভাবে হয় সেটা একটু পরে দেখব। আপাতত আমরা নিউমেরিকের যে স্ক্যাটার প্লট এবং জয়েন্ট প্লট আছে সেটা একটু দেখি। এই যে স্ক্যাটার প্লট, স্ক্যাটার প্লট কেন বাইভেরিয়েট? কারণ দেখেন দুটো ভেরিয়েবল নিয়ে স্ক্যাটার প্লট কিন্তু তৈরি হয়েছে। কিরকম দুটো ভেরিয়েবল? আমরা এক্স অক্ষে দিয়েছি ওয়েট এবং ওয়াই অক্ষে দিয়েছি কস্ট। অর্থাৎ কত ওয়েট হলে কত কস্ট হবে। যে কোনো জিনিসের ওজনের সাথে তো কস্টের একটা সম্পর্ক আছে। ওজন বেশি হলে কস্ট বেশি হচ্ছে, সেজন্য দেখেন ওজন যত বেশি হচ্ছে, এই ওজন যখন 70 কেজি আছে কস্ট কিন্তু অনেক উপরে চলে গেছে। আবার ওজন যখন কম, কস্ট কিন্তু তখন নিচে। তাহলে ওজনের সাথে কস্টের একটা সম্পর্ক দেখানো হচ্ছে এই স্ক্যাটার প্লটের মাধ্যমে। ধরুন এখানে যখন 30 পাউন্ড ওজন হয়েছে, তখন কিন্তু $25 দাম হয়েছে। অর্থাৎ এই দিক থেকে $25, এই দিক থেকে 30 পাউন্ড। আমি কিন্তু এই ডটটা দেখেই বুঝতে পারলাম যে এখানে 30 পাউন্ড ওজনের দাম $25। তাহলে 40 পাউন্ড ওজনের দাম কত? হয়তো এখান থেকে গেলে $42 হতে পারে। সেরকম 80 পাউন্ডের দাম কত? 80 পাউন্ডের দাম প্রায় $105। তার মানে যত ওয়েট বাড়ছে তত কস্টও বাড়ছে। তাহলে এটা সম্পর্ক দুটা ভেরিয়েবলের সাথে আমরা দেখতে পাচ্ছি, তাই এটাকে বাইভেরিয়েট বলছি। জয়েন্ট প্লট কি? জয়েন্ট প্লট আর স্ক্যাটার প্লট একই জিনিস, শুধু পার্থক্য হলো যে স্ক্যাটার প্লটের দুই সাইডে, যেমন ধরেন এই এক্স অক্ষে কি আছে, টোটাল বিল আছে, তো এক্স অক্ষের বিপরীত পাশে টোটাল বিলের হিস্টোগ্রাম এঁকে দেওয়া হয়েছে, এবং টিপের বিপরীত পাশে ওয়াই অক্ষের টিপ আছে, টিপের বিপরীত পাশে টিপের হিস্টোগ্রাম আঁকা হয়েছে। টোটাল বিল টিপ, ওই দোকানে বা রেস্টুরেন্টে খাওয়ার পরে যে টিপস দেওয়া হয় সেটা, কত টাকা খেয়ে কত টাকা টিপস দিয়েছে তার একটা কোরিলেশন, তার একটা রিলেশন এই স্ক্যাটার প্লটের মাধ্যমে এখানে দেখা হচ্ছে। এবার দেখেন বাইভেরিয়েটে আমরা দেখছি কলাম চার্ট। কলাম চার্ট কি করে বাইভেরিয়েট হয়? যখন কলাম চার্টের মধ্যে দুটো ভেরিয়েবল দেখানো হয়, যেমন আমরা এই
0 এবং 1 এটা হচ্ছে অ্যাপ্রুভড কি অ্যাপ্রুভড না। আচ্ছা, 0 হলো অ্যাপ্রুভড না, আর 1 হলো অ্যাপ্রুভ। ঠিক আছে। তো এই 0 এর মধ্যে আবার দুটো ভেরিয়েবল দেখছি জেন্ডার ধরে। ধরেন 0 তে মেল, একে হচ্ছে 0 তে ফিমেল, একে হচ্ছে মেল। তাহলে দেখেন এখানে ফিমেল কত, মেল কত। তার মানে এখানে এই যে অ্যাপ্রুভড হয়নি সেটার আবার দুটো ভেরিয়েবলে আমরা দেখছি। সেজন্য এটাকে বাইভেরিয়েট বলছি। লাইন চার্ট কি করে বাইভেরিয়েট হয়? দেখেন, লাইন চার্টের এক্স অক্ষে আমরা কি দেখছি? ইয়ার দেখছি। ওয়াই অক্ষে কি দেখছি? ওয়াই অক্ষে দেখছি হচ্ছে আমার, ধরো এটা যদি পপুলেশন হয়, কোন ইয়ারে কত পপুলেশন হয়েছে, যে কোনো একটা দেশের হতে পারে, যে কোনো একটা শহরের হতে পারে। তাহলে আমরা দুটো ভেরিয়েবলের মাধ্যমে এই লাইনটা, যে সাদা লাইনটা কিন্তু তৈরি হয়েছে। 1901 সালের পপুলেশন হচ্ছে 1000, এরকম 1962 সালের পপুলেশন হচ্ছে 1000 সামথিং। তাহলে এই লাইনটা আমাদের তৈরি হয়েছে দুটো ভেরিয়েবলের উপরে বেস করে, তাই এটা বাইভেরিয়েট। লাইন চার্ট ভার্সেস এরিয়া চার্ট। আমরা এখন লাইন চার্টের সাথে এরিয়া চার্টের পার্থক্য বুঝবো। আসলে লাইন চার্টের সাথে এরিয়া চার্টের তেমন কোনো পার্থক্য নাই। একটাই পার্থক্য, লাইন চার্টের নিচের অংশে ফিল আপ করা থাকে না, জাস্ট লাইনটা আঁকা থাকে। যখন আমরা এই নিচের অংশটাকে ফিল করে ফেলবো, তারপরে সেটাকে আমরা বলবো এরিয়া চার্ট। তার মানে একই জিনিস, লাইন চার্টে শুধুমাত্র লাইনটা থাকে, আর এরিয়া চার্টে লাইনের নিচের অংশ ফিল করা থাকে। তো যখন আমরা মাল মাল্টিপল লাইন করে করি, তখন অবশ্য ফিল্ডটা একটু অন্যরকম করে হয়, সেটা আমরা আলাপ করব। এবার মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস নিয়ে কথা বলি। নাম শুনে বোঝা যাচ্ছে যে যখন অনেকগুলি ভেরিয়েবল নিয়ে অ্যানালাইসিস করব, তখন সেটাকে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস বলে। যেমন আমরা দেখেন এখানে ক্লাস্টার্ড কলাম চার্টের মাধ্যমে একটা মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস করা হয়েছে। ক্লাস্টার্ড কলাম চার্ট কাকে বলা হয়? যখন একটা কলাম চার্টের মধ্যে শুধু একটাই বার থাকবে, একটাই কলাম থাকবে, সেটা কিন্তু ক্লাস্টার্ড না। সেটা তো ওই যে ইউনিভেরিয়েট আমরা প্রথমে দেখলাম। যখন একটা কলাম চার্টের মধ্যে অনেকগুলি বার থাকবে, অনেক টাইপের বার থাকবে, তখন সেটা ক্লাস্টার্ড। অনেকগুলি ভেরিয়েবলকে শো করা হবে। দেখেন এখানে বার অনুসারে আমরা কিন্তু শুধু সার্ভার 1 এর যদি দেখতাম, ধরেন সার্ভার 2 সার্ভার 3 দেখছি না, সার্ভার 1 এর এটা হচ্ছে থ্রু আউট, মানে মেগাবাইটস, কত মেগাবাইট পার আওয়ার পাসিং হয়েছে এই সার্ভার অন দিয়ে, সেটা যদি শুধু দেখতাম, তাহলে সেটা কিন্তু ইউনিভেরিয়েট হতো, একটা ভেরিয়েবল দিয়ে দেখছি। এখন একই সাথে দেখেন সার্ভার অনও দেখছি, সার্ভার 2 ও দেখছি, সার্ভার 3 ও দেখছি। তাহলে এটাকে আর ইউনিভেরিয়েট অ্যানালাইসিস বলবো না, এটাকে বলবো মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। এবং এটা যেহেতু কলাম চার্টের মধ্যে মাধ্যমে হচ্ছে, সেই কলাম চার্টটাকে তখন আমরা বলি ক্লাস্টার্ড কলাম চার্ট। তাহলে ক্লাস্টার্ড কলাম চার্ট মানেই বুঝবেন যে এখানে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস হচ্ছে। স্ট্যাকড কলাম চার্ট কাকে বলে? স্ট্যাকড কলাম চার্টেও কিন্তু মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস হয়। যখন এই বারগুলি পাশাপাশি না এঁকে যখন উপর নিচ করে আঁকা হবে, ধরেন এই সার্ভার অনে ডেটা পাসিং হয়েছে 100 মেগাবাইট, সার্ভার 2 তে ডেটা পাসিং হয়েছে 90 মেগাবাইট, তাহলে 100 প্লাস 90 190। আবার সার্ভার 3 তে 100 মেগাবাইট, তাহলে 190 প্লাস 100 প্রায় 290। এই 290 পর্যন্ত একটা বড় বার আঁকা হবে এবং সেটাকে 3 ভাগে ভাগ করা থাকবে। অর্থাৎ তিনটা লাইন পাশাপাশি না এঁকে উপর নিচে আঁকা হবে, সেটাকে বলা হয় স্ট্যাকড কলাম চার্ট। এখানে দেখেন এটা অবশ্য এটারই স্ট্যাক কলাম চার্ট আঁকা হয়নি, অন্য একটা ডেটা নিয়ে আঁকা হয়েছে। তো আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা কলামের মধ্যে একটা, দুটো, তিনটে, চারটা ভেরিয়েবলকে প্রেজেন্ট করা হচ্ছে। তো এই ধরনের গ্রাফকে আমরা বলি মাল্টিভেরিয়েট চার্ট বা মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। পেয়ার প্লট কাকে বলে? পেয়ার প্লটের মধ্যে আসলে স্ক্যাটার প্লট আর হিস্টোগ্রাম থাকে বা ডেনসিটি প্লট থাকে, কিন্তু একটা টেবিলের মধ্যে যতগুলি আইটেম থাকে, নিউমেরিক্যাল ভেরিয়েবল থাকে, সবগুলি একসাথে দেখার যে ব্যবস্থা। ধরেন কোন একটা টেবিলে টোটাল বিল, টিপ এবং সাইজ, এই তিনটা নিউমেরিক্যাল ভেরিয়েবল আছে। আমরা এই তিনটারই স্ক্যাটার প্লট এবং তিনটারই হিস্টোগ্রাম আমরা কিন্তু দেখতে, মানে ডেনসিটি প্লট কিন্তু দেখতে পাচ্ছি একসাথে। সবগুলির হিস্টোগ্রাম এবং ডেনসিটি, স্ক্যাটার প্লট এবং
ডেনসিটি প্লট দেখার এই ব্যবস্থাকে বলা হচ্ছে পেয়ার প্লট। দেখেন টোটালের সাথে সাইজের একটা স্ক্যাটার প্লট, টোটাল বিলের সাথে টিপের একটা স্ক্যাটার প্লট, আবার টোটাল বিলের সাথে টোটাল বিলের তো আর স্ক্যাটার প্লট হয় না, তাই টোটাল বিলের হিস্টোগ্রাম এখানে আঁকা হয়েছে। টিপের সাথে সাইজের স্ক্যাটার প্লট, টিপের সাথে টিপের তো আর হিস্টোগ্রাম হয় না, এই স্ক্যাটার প্লট হয় না, তাই হিস্টোগ্রাম আঁকা হয়েছে। টিপের সাথে টোটাল বিলের হিস্টোগ্রাম এই স্ক্যাটার প্লট এখানে আঁকা হয়েছে। অর্থাৎ এই তিনজনের সাথে তিনজনের স্ক্যাটার প্লট এবং তিনজনের আলাদা আলাদা হিস্টোগ্রাম এঁকে দেওয়া হয়েছে, এটাকেই আমরা বলছি পেয়ার প্লট। হিট ম্যাপ কাকে বলে? হিট ম্যাপ হচ্ছে যে আমাদের যে নাম্বারগুলি থাকে, মানে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের যে কোরিলেশন, এই কোরিলেশন বোঝার জন্য হিট ম্যাপটা খুব ভালো কাজে দেয়। ধরেন আমাদের এখানে ওভারঅল কোয়ান্টিটির সাথে ওভারঅল কোয়ালিটির কোরিলেশন তো এক হবে, মানে নিজের সাথে নিজের কোরিলেশন সব সময় কিন্তু এক হবে। কোরিলেশনের ব্যাপারগুলি আপনার আমার পরিসংখ্যানের যে প্লেলিস্টে আছে, সেখানে কোরিলেশন কাকে বলে, কিভাবে পরিমাপ করতে হয় বিস্তারিত আলাপ করা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তো এক হলে এখানে অবশ্য একটা কালার স্কেল আছে, এক হলে সাদা হবে, এই যে এক হলে সাদা, তার মানে এখানে কোরিলেশন আমরা যখনই সাদা দেখছি তার মানে এক, আর কালো দেখছি মানে হচ্ছে এখানে সর্বনিম্ন আছে 0.6। এমনিতে কোরিলেশন কিন্তু +1 থেকে -1 এর মধ্যে হয়, কিন্তু এখানে যে ডেটা দিয়ে আঁকা হয়েছে সেই ডেটাতে সর্বনিম্ন কোরিলেশন হতে আছে 0.6। তার মানে এই কোরিলেশন ম্যাট্রিক্স বা কোরিলেশন দেখার জন্য হিট ম্যাপ খুবই ভালো একটা ম্যাপ বা চার্ট। এরপরে আছে বাবল চার্ট। বাবল চার্টটা হচ্ছে যে স্ক্যাটার প্লটেরই আরেকটা রূপ। স্ক্যাটার প্লটে তো প্রত্যেকটা বাবলগুলি বা প্রত্যেকটা ডটগুলি সমান থাকে। ধরেন আমরা প্রতিটা, আপনারা এর আগেও স্ক্যাটার প্লট দেখেছেন, আমরা আবার যদি একটু ব্যাক করে দেখি, এই যে এগুলি তো স্ক্যাটার প্লট, এখানে বাবলগুলি সব সমান না, এই যে ডটগুলি সব সমান, একই রকম দেখতে। কিন্তু আমরা যদি সেই ডটগুলির ভিতরে অন্য কিছু দেখি, ধরেন আমরা এখানের কথাই বলি, এই যে আগে যেখানে আমরা স্ক্যাটার প্লট দেখলাম, এখানে এখানে আমরা কি দেখছি, যে ওয়েটের সাথে কস্টের সম্পর্ক, যে 30 পাউন্ড ওয়েট হলে কস্ট হচ্ছে ধরেন এখানে কত আসছে, এই 36 ডলার। তো এখানে আমি এই বিন্দুটা দিয়ে তো দুটোর বেশি ভেরিয়েবল বুঝতে পারছি না, একটা বুঝতে পারছি ওয়েট আর একটা বুঝতে পারছি ডলার। এখন যদি আমি মনে করি যে এই $30 দিয়ে কিনলে কত কোয়ান্টিটি পাওয়া যাবে, ধরেন $30 দিয়ে কিনলে আমরা কোয়ান্টিটি পাওয়া গেছে হয়তো 50টা, আবার $40 দিয়ে কেনা হয়েছে, সেখানে কোয়ান্টিটি পাওয়া গেছে হয়তো 60টা। তাহলে এই যে 50টা 60টা দুটোর মধ্যে তো ব্যবধান আছে, 50টার জন্য আমি ছোট বাবল আঁকলাম আর 60টার জন্য বড় বাবল আঁকলাম, 100টার জন্য আরো বাবল আঁকলাম, আরো বড় আঁকলাম। তাহলে বাবলের সাইজ দিয়ে আমি আবার আরেকটা ভেরিয়েবল বোঝানোর চেষ্টা করতেছি, সেটা কি, সেটা হচ্ছে কোয়ান্টিটি। এমনিতে এমনিতে কিন্তু আমাদের টু ডাইমেনশনাল প্লটে দুটো জিনিস দেখানো যাচ্ছে স্ক্যাটার প্লটের মাধ্যমে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে কস্ট, কিন্তু এই বাবলের সাইজের মধ্যে বা ডটের সাইজের মধ্যে আবার আমি আরেকটা ভেরিয়েবল দেখাচ্ছি, সেটা হলো কোয়ান্টিটি। এইভাবে যখন এই স্ক্যাটার প্লটের মধ্যে একাধিক ভেরিয়েবল দেখানো হয়, তখন সেটাকে বলা হয় বাবল প্লট। এই যে বাবল প্লট, এখানে দেখেন এখানে কি হয়েছে, এখানে এমনিতে গ্রোথ ইন টেকনোলজি দেখানো হয়েছে এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে দেখানো হয়েছে স্যালারি, টেকনোলজির গ্রোথের সাথে স্যালারির একটা সম্পর্ক। ফাইন, দুটো তো দেখানো হয়েছে, তাহলে এই বাবল গুলো সাইজে কি দেখানো হয়েছে, সাইজ গুলোতে দেখা যাচ্ছে হাই গ্রোথ, কোনটার হাই গ্রোথ কোনটার লো গ্রোথ, সেটা মানে আরেকটা ভেরিয়েবল আবার এই সাইজ দিয়ে এখানে দেখানো হচ্ছে। এরপরে আমরা দেখব ওয়াটারফল চার্ট। খুবই ফ্যান্টাস্টিক একটা চার্ট। কোনো একটা নির্দিষ্ট সময়ে, ধরেন 2023 সালে ক্যাশ ফ্লো ছিল 1000 টাকা, কথার কথা। 2024 সালের ক্যাশ ফ্লো হয়ে গেছে 1050 টাকা। তাহলে এই যে 50 টাকা বাড়লো, 2023 সালে ছিল 1000 টাকা, 2024 সালে হলো 1050 টাকা, 50 টাকা বাড়লো। এখন এই 50 টাকা কিভাবে বাড়লো? আমার প্রত্যেকটা আইটেম ওয়াইজ কোনো আইটেমে লাভ হইলো, কোনো আইটেমে ক্ষতি হইলো। ধরেন এখানে প্রোডাক্ট এ তে আমার 70 টাকা লাভ হয়েছে, প্রোডাক্ট বি তে 40 টাকা ক্ষতি হয়েছে,
প্রোডাক্ট সি তে 10 টাকা ক্ষতি হয়েছে, প্রোডাক্ট ডি তে আবার 20 টাকা ক্ষতি হয়েছে, প্রোডাক্ট ই তে আবার 50 টাকা বাড়ছে। তাহলে আলটিমেটলি টোটাল আমার প্রফিট হয়েছে, টোটাল আমার লাভ হয়েছে হচ্ছে 70 আর 50 এ 120। আর টোটাল আমার ক্ষতি কত হয়েছে? 40 আর 10 এ 50 আর 20 এ 70। তাহলে আলটিমেটলি এই 120 থেকে 70 বাদ গেলে 50 টাকা আমার প্রফিট হয়েছে, তাই এখানে 1050 গেল। তাহলে এই ফল চার্টের মাধ্যমে আমরা আইটেম ওয়াইজ একেবারে ব্রেকডাউনটা দেখতে পাচ্ছি, এবং যেখানে যেখানে আমার প্রবলেম হয়েছে, যেমন প্রোডাক্ট বি তে ক্ষতি হয়েছে, প্রোডাক্ট ডি তে ক্ষতি হয়েছে, প্রোডাক্ট সি তে ক্ষতি হয়েছে, সেগুলোতে আমি স্পেশাল ফোকাস দিতে পারছি। সেই সমস্ত প্রোডাক্ট যারা দেখার দায়িত্বে আছে তাদেরকে আমরা নক করতে পারতেছি, বলতে পারতেছি যে তোমরা কেন ক্ষতি হলো দেখো। আর যেখানে যেখানে আমার প্রফিট হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করতে পারতেছি, গিফট দিতে পারতেছি। তাহলে এই ওয়াটারফল চার্টের মাধ্যমে একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা প্রোডাক্ট ওয়াইজ বা যেভাবে আমরা দেখতে চাই সেইভাবে দেখতে পাচ্ছি। কম্বো চার্ট, এটা একটা ফ্যান্টাস্টিক চার্ট। কম্বো চার্টে কি হয়, ধরেন এখানে কোন প্রজেক্টের কস্ট কত এবং কোন প্রজেক্টে কত আওয়ার যাবে সেটা দেখানো হয়েছে। যে এখানে 79.92 টাকা এটার হলো কস্ট, আর এটা করতে খরচ লাগবে 319 ঘন্টা। এখন যদি আমরা এই ডান পাশের স্কেলটা না থাকতো, শুধু একটা স্কেল দিয়েই এই ঘন্টাকে এবং এই প্রজেক্টকে যদি মাপতাম, তাহলে কি হতো? তাহলে কিন্তু যেটা হতো সেটা হলো এই 319 ঘন্টা আমরা দেখতে পেতাম না। কেন দেখতে পেতাম না? ধরেন টোটাল প্রজেক্টের কস্ট হলো 79.9, ধরেন 80,000 টাকা হলো, 80,000 হলো টোটাল এই প্রজেক্টের কস্ট। এখন এই বাম পাশের স্কেল দিয়েই তো আবার আমি 309 ঘন্টাকে দেখবো। সেটাকে যদি আমি দেখতাম তাহলে 309 ঘন্টা কোথায় পড়ে থাকতো? এই একেবারে নিচে। এটা বোঝাই যেত না। 309 ঘন্টা আমি কিন্তু বুঝতে পারতাম না, নিচে দেখতেই পেতাম না। কারণ 80,000-এর জায়গায় 309 খুবই খুবই ক্ষুদ্র। সেরকম প্রত্যেকটারই খুবই খুবই ক্ষুদ্র, তো সবগুলি আমার নিচে পড়ে থাকতো, ডট 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 হয়ে থাকতো। তাহলে কোনটা কম কোনটা বেশি সেটা আমরা কিন্তু বুঝতে পারতাম না। কারণ কি? কারণ একই স্কেলে আমি এই অ্যামাউন্টটাকেও দেখছি এবং একই স্কেলে আমি এই ঘন্টাটাকেও দেখছি। সেটার সমাধান স্বরূপ যেটা করা হয় সেটা হলো যে এই ঘন্টা যেহেতু ছোট, আওয়ার যেহেতু ছোট, সেজন্য তার জন্য আরেকটা স্কেল নেওয়া হয় ডান দিকে। হ্যাঁ, আওয়ার এটা। তো আমরা এখন দেখেন প্রজেক্ট যখন দেখছি, প্রজেক্টের টাকা যখন দেখছি বাম পাশের স্কেল দিয়ে দেখছি, আবার আমরা ঘন্টাগুলো যখন দেখছি তখন ডান পাশের স্কেল দিয়ে দেখছি। যার ফলে এখানে এই 319-এর জায়গায় দিচ্ছে, এই স্কেলটা তো ছোট, এতটুকুর মধ্যে পুরা স্কেলটা আছে। তাহলে আমি কিন্তু ঘন্টা এবং অ্যামাউন্ট একসাথে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। এই ধরনের চার্টকে বলা হয় কম্বো চার্ট। কম্বো মানে দুটো স্কেল থাকে বাম পাশে এবং ডান পাশে। 100% স্ট্যাক কলাম চার্ট, এটা তো দেখালামই। এটা তো একটা কলামের মধ্যে অনেকগুলি স্ট্যাক থাকে, কিন্তু এটার আবার Q1 Q2 Q3 Q4 অর্থাৎ অনেকগুলি কোয়ার্টারের আছে, তাই এটা মাল্টিভেরিয়েট 100% স্ট্যাক কলাম চার্ট। এবার আসেন লাইন চার্ট আর এরিয়া চার্টের মধ্যে যে পার্থক্য, সেটা তো এর আগে একবার দেখলাম। কিন্তু মাল্টিভেরিয়েটের ক্ষেত্রে কি হয়? আগে তো দেখেছিলাম ইউনিভেরিয়েট। মাল্টিভেরিয়েটের ক্ষেত্রে লাইন চার্ট কিন্তু এভাবে আঁকা হয়, একটা লাইনের ভিতর দিয়ে আরেকটা লাইন চলে যেতে পারে। ধরেন আমরা ক্রিকেট খেলার সময় এরকম দেখি যে কোন মানে দুটো লাইন থাকে, সেখানে কখন কে কাকে রানে ছাড়াইয়া যাচ্ছে, কে কখন আউট হচ্ছে, সবগুলি দেখা যায়। সেরকম একটার ভিতরে আরেকটা চলে যেতে পারে লাইন চার্টে। কিন্তু মাল্টিভেরিয়েটের এরিয়া চার্ট যখন আঁকা হয় তখন সাধারণত স্ট্যাক করে দেওয়া হয়। যদি স্ট্যাক করে না দেওয়া হতো, এরিয়া চার্ট মানে কি? এরিয়া চার্ট মানে তো নিচের অংশটা ফিল করে দেওয়া। তাহলে তো একটা আরেকটাতে ওভাররাইড করে হয়ে যেত। ধরেন আমি যখন এই লাল এটা দিয়ে ফিল করে দিতাম পুরাটা, তখন কি এই হালকা নীল যেটা আছে সেটাকে কি আর দেখা যেত? যেত না তো। সেজন্য এখানে স্ট্যাক করা হয়। প্রথমে নীলটা আঁকা হচ্ছে, তার উপরে আবার লালটা আঁকা হচ্ছে, তার উপরে আবার এই যে গাঢ় নীলটা আঁকা হচ্ছে। এটাকে বলে স্ট্যাক। তো মাল্টিভেরিয়েট হলে লাইন চার্ট থেকে এরিয়া চার্ট আঁকলে স্ট্যাক করে দেওয়া হয়।
তো আমাদের এটাই ছিল আজকের আলোচনা। আমরা আজকের আলোচনাতে অনেকগুলি চার্ট নিয়ে আলাপ করলাম। ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট এবং মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস এবং চার্ট কিভাবে আঁকতে হয়, কোন চার্ট দিয়ে কি বোঝা যায়, সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেল আলাপ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।